আসসালামু আলাইকুম। দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইউনূস সরকার গ্যাড়াকলে পড়েছে। আপনাদের মনে আছে মে মাসে কিন্তু তেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন নাকি যমুনা ঘেরাও ছিল বেশ কয়েকদিন, এবং ইশরাক হোসেনের নেতৃত্বে ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে শপথ না নেওয়াকে কেন্দ্র করে একটা পরিস্থিতি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তেমন অভিপ্রায় প্রকাশ করেছিলেন, কিন্তু দ্রুত গতিতে সেটি উপদেষ্টা পরিষদের অন্যরা সামাল দেয়। বিএনপিও পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন কিন্তু আবার আরেকটি পরিস্থিতি হয়েছে। গতকালকেই দুটা পরিস্থিতি নিশ্চয়ই সরকারকে ভাবিয়ে তুলছে। একটা হলো যে একযোগে তিনটা মব তৈরি হয়েছে। একটা রিপোর্টার্স ইউনিটিতে ফজলুর রহমানকে ঘিরে, সেখানে যেভাবে মব করে ভেঙে দেওয়া হলো সেই সভা, আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশে মত প্রকাশের সভা সংগঠন করার কোনো অধিকার নেই? এই একটা প্রশ্ন উঠবে। আরেকটি প্রশ্ন উঠবে যে যেভাবে দিনাজপুরে মব তৈরি করা হলো, আনন্দ রিসোর্টে হামলা করা হলো, সেখানে একটা দরগা শরীফ পুড়িয়ে দেয়া হলো, তাহলে ধর্মীয় স্বাধীনতা বলে কি কিছু নাই? অন্যদিকে টাঙ্গাইলের গাজীপুরের শ্রীপুরে যেভাবে সুমন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনায় নিল, অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরেও সেই মবটা ঠেকানো গেল না। এই গেল এক পরিস্থিতি। অন্যদিকে কালকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পর কেবলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করলো বিএনপি। বাকি দেখেন জামাত ইসলাম, এনসিপি। জামাতে ইসলাম পরিষ্কার বলল যে এটা বিভ্রান্তিকর এবং হতাশা, কেননা এখানে পিআরের কথা নেই, কিভাবে নির্বাচন হবে তার কোনো কথা নেই, জুলাই সনদ বাস্তবায়নের কথা নেই। আর এক দফা উপরে উঠে এনসিপি বলল যে এটা পরিষ্কার প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তাহলে এনসিপির এই রিয়াকশনটা সাংঘাতিক, কারণ এনসিপি মনে করে এখন যে সরকার, সেই সরকার তাদের আন্দোলনের ফসল। ডক্টর ইউনূসকে তারাই টেলিফোন করে ফ্রান্স থেকে আনালেন দেশে এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হলেন, এবং তার ব্যাপারে অন্য কারোরই আপত্তি ছিল না। ফলে এইরকম একটি সমর্থন, তারপর পরে ছাত্রদের 3 জন উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তাদের সংযুক্তি থাকা, সব মিলায় এই অবস্থান থেকে হঠাৎ করে শিফট করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই কথাটা তোলাটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তাহলে কি ইউনূসের পাশে বিএনপি ছাড়া কেউ নেই? জামাত এবং এনসিপির যে দাবি, সেই দাবি কিভাবে পূরণ হবে? সংবিধানে হাত দিতে হবে, গণপরিষদ গঠন, তারপরে গণভোট আয়োজন, এগুলোর ব্যাপারে পরিষ্কারভাবে বিএনপি বলছে যে এগুলি করা যাবে না। কেবলমাত্র যে জুলাই সনদে যে সব বিষয়ে সবাই অঙ্গীকার করেছে সেটি অধ্যাদেশ আকারে জারি করা যাবে, কিন্তু যা কিছু হবে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট সেটি করবে। তাহলে এইরকম বিপরীতমুখী অবস্থানে এসে যখন নাকি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলো, তখন যে এরকম উচ্ছ্বাস আরো নিশ্চিত হওয়া যে না, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি তাদেরকে উপেক্ষা করেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবেন? এই সংকটের শেষ কোথায়? তিনি কি যদি ডাক দেন এই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সংকটের সময় যেভাবে ডেকেছেন, তারা কি শুনবেন? তারা শুনবেন না। এখানে বড় প্রশ্ন হচ্ছে ক্ষমতা। জামাত মনে করে যদি পিআর সিস্টেম হয় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে, আর এনসিপি মনে করে যদি বড় ধরনের একটা মৌলিক পরিবর্তন হয়, পুরো সংবিধান পাল্টানো যায়, তাহলে এক ধরনের যে পরিস্থিতি তৈরি হবে তাতে জনমত তাদের পক্ষে আসবে এবং একটা নির্বাচনী জোয়ার তারা তুলে জিততে পারবে। যদিও সেই অবস্থান থেকে অনেক দূরে পিছিয়ে গেছে এনসিপি, কিন্তু তারপরেও তো এনসিপি মনে করে যে এত বড় একটা গণঅভ্যুত্থানের পর যদি একটা নির্বাচনে যদি তারা ক্ষমতায় না আসতে পারে, এটা এক ধরনের তাদের একটা নৈতিক পরাজয়। সব মিলায় এনসিপি এবং জামাতের যে হিসাব নিকাশ, জামাত মনে করছে যদি পিআর সিস্টেমে হয় তাহলে
তারা ক্ষমতায় চলে আসতে পারবে। তাদের যেই পরিমাণ ভোট পড়বে তাতে বিভিন্ন ইসলামিক দল, এনসিপি এগুলি যোগ করে তারা সরকার গঠন করতে পারবে কয়েকটা দলের সহায়তায়। ফলে তারাও একটা অন্যতম ভাগিদার। এখন যেহেতু ক্ষমতার প্রশ্ন, এখানে কেউ কি ছাড় দেবে? বিএনপি ছাড় দেবে? বিএনপি কি মেনে নেবে পিআর সিস্টেম? তারা জানে যে পিআর সিস্টেমে যদি নির্বাচনটা হয় তাহলে তাদের সরকার গঠনের কোনোই সম্ভাবনা নাই, বা করলেও যেভাবে মানে যে পরিস্থিতি দাঁড়াবে তাতে যে কোনো সময় সরকার ভেঙে যেতে পারে। তো এইরকম ঝুঁকিটা বিএনপি কেন নেবে? বিএনপি মনে করে যে গতানুগতিক যেই নির্বাচন, আসন ভিত্তিক নির্বাচন, সেই নির্বাচন হলে তারা মানে জয়যুক্ত হবে। তো এই পরিস্থিতিটা একদিকে হচ্ছে ভাবমূর্তির ব্যাপার, যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশও হইতে পারে না সেখানে, গোল টেবিল আলোচনা, যে গোল টেবিল আলোচনায় ডক্টর কামাল হোসেনের মতন লোক যেখানে অংশ নেয়ার কথা। তারপরে আরো এই যে জেডাই খান পান্না, তারপরে মাহবুব কামাল, আবু আলম শহীদ খান, সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, মেজবা কামাল, এই ধরনের যারা, তাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডে তারা কোনোভাবেই সাপোর্ট করে না, বরং গত 15 বছরে তারা লাগাতার ভাবে বক্তব্য দিয়ে গেছে। কিন্তু আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে তারা এখন আওয়ামী দোসর হিসেবে পরিগণিত হচ্ছে, এবং তাদের কোনো সভা সংগঠন করার অধিকার নেই। তাহলে আওয়ামী লীগের তো নেই, তাহলে আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন রাজনৈতিক দলগুলো তাদেরও নেই। এটা আন্তর্জাতিক অঙ্গনে যখন কি প্রশ্নগুলো উঠতে থাকবে তখন তার কি জবাব হবে? একটা বড় ধরনের সংকট, রাজনৈতিক সংকট হচ্ছে। বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এখনো সাড়া দিচ্ছে না। জটিল পরিস্থিতি। মে মাসে যে সংকট তৈরি হয়েছিল, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, এবং এটা তো নাহিদ ইসলাম কথা বলে বিবিসিকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চান। পরে উপদেষ্টা পরিষদ বৈঠক করেছে, বৈঠক করে তাকে মেসেজ দিয়েছে না আপনি থাকবেন। বিএনপি পক্ষ থেকেও বলেছে। তারপরে আবার জুন মাসে 13ই জুন লন্ডন বৈঠকের পর পরিস্থিতিটা সামাল দিয়েছে। কিন্তু এরপর থেকে কিন্তু আস্তে আস্তে জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, এনসিপির সঙ্গে আস্তে আস্তে দূরত্ব অনেকখানি বেড়ে গেছে, এবং শেষ পর্যন্ত তারা বলছে এটা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এইরকম বিরোধিতার মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার আসনে অটল থাকতে পারবেন? তিনি কি নির্বাচন করার ব্যাপারে শতভাগ নিশ্চিত? আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে কি এই নির্বাচনী আসরে যুক্ত করতে পারবেন? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে বড় ধরনের একটা গ্যাড়াকলের মধ্যে এই মুহূর্তে ডক্টর ইউনূস এবং তার সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।